সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। ভোটের আগে দলীয় ডিসি এসপিদের অপসারণের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জবাবে মন্ত্রী পরিষদ সচিব বলেছেন, ইসি যদি মনে করে রদবদল প্রয়োজন তখন বিবেচনা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বললেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এদিকে শহীদ ওসমান হাদির পর এবার প্রাণ ঝরল স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের। অন্যদিকে কেরানীগঞ্জ ও শরীয়তপুরে বোমা বিস্ফোরণের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। নির্বাচনকালীন জননিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচনের চ্যালেঞ্জ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকেও ভাড়াটে শুটার দিয়ে হত্যা, নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা, বলছে পুলিশ। বিচার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ক্ষমতা নয়, দায়িত্ব পালনের রাজনীতির নতুন ধারা সূচনার ঘোষণা। গ্রাহকদের জিম্মি করে এলপিজি ব্যবসায়ীদের নৈরাজ্য, কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার। রমজানের আগেই কেটে যাবে গ্যাসের সংকট, জানালেন বিইআরসি চেয়ারম্যান। ওষুধের দামে লাগাম টানছে সরকার। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ক্যান্সার সহ 295 ওষুধের দাম নির্ধারণের নীতিমালা চূড়ান্ত। কোনো কোম্পানি না মানলে কঠোর ব্যবস্থা। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। তালিকা থেকে বের হতে চেষ্টা চালাবে বাংলাদেশ। অবৈধ অভিবাসনের দায় আগের সরকারকে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভোটের আগে দলীয় ডিসিএসপিদের অপসারণের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো, এবং একই সঙ্গে পক্ষপাতিত্বের কিছু অভিযোগ আসছে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে নির্বাচনকালীন সময়ে, নির্বাচন কমিশনের সহ সরকারের এই বিষয়গুলি রয়েছে। আজকে আমাদের সম্পাদকীয় মূলত নির্বাচনের চ্যালেঞ্জগুলির সামনে কি আসছে। আইন শৃঙ্খলার অবনতি বেশ ঘটেছে, বেশ কয়েকটি হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন জাগিয়েছে। সামনের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি, সামনের ভবিষ্যৎ কি হবে, সেসব বিষয় নিয়ে আমাদের অতিথির কাছে আসছে প্রশ্ন করে। প্রথমে যেতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ স্যার। আপনি একটু আমাদেরকে জানাবেন, আমার প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে, যে ডিসিএসপিদের অপসারণের যে কথা বলা হচ্ছে, জামাত যে দাবি তুলেছে, সেই দাবিটি আসলে পরস্পর বিরোধী কিনা? কারণ জামাত কিন্তু তারা বলেছিলেন যে লটারির মাধ্যমে ডিসিএসপিদের নিয়োগ দেওয়ার কথা, সরকার কিন্তু সেটি কিন্তু মেনেই, বলতে গেলে যে এক প্রকার মেনেই নিয়ে তারা কিন্তু ডিসিএসপিদের নিয়োগ দিয়েছিল। এই বিষয়টি আমরা জানতাম। তাহলে কেন আজকে এই 1 মাস আগে, ঠিক নির্বাচনের 1 মাস আগে এই প্রশ্ন আসছে? দাবিটি কি পরস্পর বিরোধী কিনা? আপনাকে ধন্যবাদ, মাহবুব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা কিছুটা পরস্পর বিরোধী, কারণ এই দাবিটা কিন্তু আসছিল জামাতের কাছ থেকেই। লটারির দাবিটা কিন্তু জামাতে দিচ্ছিল। এখন বিচার মানি তালগাছটা আমার, এটা যদি হয় নীতি, তাহলে তো হবে না। এবং আমি বেশ কয়েকটা আমাদের এই যে প্রফেশনাল কারণেই আমাদের কয়েকটা মিটিং করতে হয়েছিল ইসির সাথে, ফুল ইসির সাথে। এবং আমার যে ব্যক্তিগত ধারণা, আমরা এই ইসি এবং বর্তমান নির্বাচন কমিশন যেটা আছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, এবং আমাদের কাছে মনে হয়েছে সেটা। এখন পর্যন্ত এমন কোনো কাজ হয় নাই যে কাজে বলা যেতে পারে যে এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হারিয়েছেন বা এরকম বলার মতো নাই। এবং ওনারা যে কাজটা করছেন সেটা চিন্তাভাবনা করেই করছেন, এবং এটা বদলির যে পুরো বিষয়টা, এটা কিন্তু সরাসরি এখন কিন্তু অন্যদের হাতে নাই, মন্ত্রণালয়, এটা কিন্তু ইসির অধীনে চলে গিয়েছে। তারা ইসির সাথে কথা বলতে পারেন। একবার লটারি চেয়েছেন, এখন যদি তারা মনে করেন যে আরও কোনো কিছু চান, সেটা ইসির সাথে সংলাপে কথা বলতে পারেন। কিন্তু আপনি এই বারবার এক একটা দাবি করবেন, তাহলে তো এটা পরস্পর বিরোধী হয়েই যাবে। আপনি এগুলো বলে দেশ যে নির্বাচনী ট্রেনে উঠেছে,
এই কথাগুলো বলে বা এই দাবিগুলো হঠাৎ হঠাৎ করে এনে আপনি নির্বাচনী ট্রেন থেকে কিন্তু আপনি সরতে পারবেন না। তবে দাবিটা করা তাদের ওনারা একটা বড় রাজনৈতিক দল, ওনারা তো দাবি করতেই পারেন, দাবি তো ওনাদের থাকতেই পারে, সেটাও আমাদেরকে সম্মান করতে হবে। সেটার প্রতি সম্মান রেখেই বলছি আমরা যে এই নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেখানে অ্যাক্টিভিটিসগুলো দেখে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ এই দেশের বা অন্যান্য যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন দেশে বিদেশে, তারা এখন পর্যন্ত কিন্তু কোনো কথা উত্থাপন করেন নাই। স্যার এখানে একটু কথা বলতে চাই, যদি বলছেন যে দলীয় আখ্যা দেওয়া হচ্ছে, দলীয় ডিসিএসপিদের কথা বলা হচ্ছে, এখন যারা আপনারা যে দেখেছি স্যার DCSP দলীয় বলতে শুধু কারা, মানে জামাত যদি বলে যে দলীয় বলছে যে দলীয় ডিসিএসপিদের কথা, সেখানে কিন্তু যখন উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তখন তিনি কিন্তু বলেছিলেন যে 5 তারিখের পরবর্তী কিন্তু অনেকে কিন্তু ভাগ বাটোয়ারা করে মতো করে ডিসিএসপিদের বসিয়েছে বা প্রশাসনের লোক বসিয়েছিল, তাহলে কি সেখানে তারাও কি করেন না? DCSP না, শুধু উপরের লেভেলের কথা বলছিল মাহফুজ, যেটা বলছে মানে বিভিন্ন সেটা জায়গায় উপরের প্রশাসনের। লেভেলের কথা বলছে। এবং আমি যে কথাটা বলতে চাই, এখন যারা ডিসিএসপি হিসেবে আছেন তারা কততম বিসিএস এর, এবং তারা আপনার এই ডেপুটি সেক্রেটারি লেভেলে, জয়েন্ট সেক্রেটারি লেভেলে, এদেরকে যদি আপনি এখন বলেন যে তারা ওই বিএনপি দলীয় অথবা জামাত দলীয় যদি কেউ বলে, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? তাদের অ্যাপয়েন্টমেন্টটা কবে হয়েছে, তারা কত বছর ধরে চাকরি করছেন, এবং তারা কোন সময় ডিসিএসপি হচ্ছেন, এটা একটা বড় বিষয়। কিন্তু এটা এভাবে চট করে বলা যাবে না যে তারা এই যে এই বিএনপি দলীয় পক্ষে নিচ্ছে অথবা জামাতের পক্ষ নিচ্ছে, এটা চট করে কিন্তু বলা যাবে না। আর আমরা তো সারা দেশে ঘুরে বেড়াই, আমরা যেটা দেখছি। তবে হ্যাঁ, আপনার ধরেন পলিটিক্যাল একটা ফ্লেভার বা পলিটিক্যাল একটা এই যে টেম্পো, এটা নির্বাচনটা হয় একটা টেম্পোর মাধ্যমে। এই যে টেম্পোটা বলি, পলিটিক্যাল ইলেকশন একটা টেম্পোর মাধ্যমে হয়। তো সার্বিকভাবে দেশের ভিতরে যে কাজগুলো হচ্ছে, রাজনৈতিক যে প্রসেসটা শুরু হয়েছে, বিশেষত বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া যখন দেশে ফিরলেন, তারেক রহমান, তারপর থেকে যে এই আপনার এই যে পলিটিক্সের ভিতরে এক ধরনের স্বস্তির ভাব দেখা দিচ্ছে, তাতে তার একটা ইম্প্যাক্ট অথবা এফেক্ট তো আপনার সব জায়গাতেই প্লাস মাইনাস করে কিছুটা হচ্ছে। কিন্তু এর অর্থ এই না এই ডিসিএসপি অথবা এই প্রশাসন যারা আছেন তারা দলীয় প্রভাব করে কাউকে জিতিয়ে দিবেন বা কাউকে নিয়ে আসবেন, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা ক্রুশিয়াল নির্বাচন হতে যাচ্ছে। এই একটা নির্বাচনের জন্য আপনাকে 16-17 বছর 18 বছর অপেক্ষা করতে হয়েছে। এই একটা নির্বাচনের জন্য আজকে 1500 বাচ্চা জীবন দিয়েছে। এই একটা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নের হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল। অতএব এখানে কেউ ইচ্ছা করলেই কেউ বলবে যে এই নির্বাচনে কারচুপি করা এত সহজ ব্যাপার হবে না, অথবা এই নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার করা এত সহজ হবে না। কিন্তু কোনো দল তো পলিটিক্যালি অলরেডি এম্পাওয়ার্ড, কোনো দল তো পলিটিক্যালি অলরেডি ডমিনেটিং ইন দ্য মার্কেট। আপনি চিন্তা করে দেখেন, দল তো অনেকগুলো আমাদের দেশে না, কিন্তু 4-5টা দলই তো ডমিনেট করতেছে এখানে না, বিএনপি, জামাত, এনসিপি, এই বাম দল যারা আছেন, মোর্চা, এই তো কয়েকটা দল, আর জামাতের যে অ্যালায়েন্স আছে, তো এরাই তো ডমিনেট করছে পলিটিক্যাল এই যে স্পেয়ারটা এই জায়গাটাতে। তো তাদের কিছু কিছু ইনফ্লুয়েন্স তো থাকবে, এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই। স্যার আপনার কথা আমি বুঝছি। আপনি মাহবুব ভাই একটু বলবেন আমাকে যে প্রশ্নটা আমি ওনাকে করছিলাম, যে দলীয় আখ্যা দিয়ে ডিসিএসপিদেরকে যে অপসারণের যে দাবি জানানো হচ্ছে, এটা কতটা যৌক্তিক এবং এটা সরানো কি এখন সম্ভব কিনা? না, দেখেন, আমরা তারেক রহমানের দেশে ফেরা, এইটাকে আমরা যদি একটা মার্ক ধরি, বেঞ্চমার্ক ধরি, তাহলে দেখবেন পলিটিক্সটা তারেক রহমানের আসার আগ পর্যন্ত একরকম ছিল, আবার তারেক রহমান আসার পর আরেক রকম হয়ে গেছে। আমরা কিন্তু এতদিন শুনছি যে প্রশাসন, তারপরে বিভিন্ন কি পয়েন্টগুলোতে জামাতের লোক বেশি, এতদিন কিন্তু এটা শুনে আসছি আমরা। হ্যাঁ, বিএনপিরও আছে, বাট জামাতের বেশি আছে, কি বলে, রিকমেন্ডেশনে এগুলো হয়েছে। এখন তারেক রহমান আসার পরে যে একটা জোয়ার বইতেছে, হ্যাঁ, এবং ভার্চুয়ালি এখন টোটাল দেশটা তারেক রহমানের গ্রিপে চলে আসছে। হ্যাঁ, ফলে এখন জামাত হয়তো ভাবতেছে যে আমরা আর উই গোয়িং টু লুজ, আমরা কি লুজ করতে যাচ্ছি? হ্যাঁ, এই যেভাবে তারেক রহমানকে ঘিরে, ভার্চুয়ালি তারেক রহমান তো এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, এখন তার কাছে সবাই যাচ্ছে, ব্যবসায়ীরা থেকে শুরু করে তারপরে বিভিন্ন পলিটিক্যাল পার্সোনালিটিস, ইভেন ল এনফোর্সিং এজেন্সির লোকও তার যাচ্ছে, ল এনফোর্সিং মানে একেবারে প্রধান পর্যন্ত তার কাছে গেছে, তাই না? সো হি ইজ এ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার নাও।
সো এইটা তো জামাতের এইটা মানে সহ্য করা বা এটা হজম করা একটু কঠিন কঠিন কাজ, সময় লাগবে। একটু সময় লাগবে। তো ফলে তারা নানা রকম মানে অ্যাপ্রিহেনশন থেকে হোক বা যেভাবে হোক না কেন তারা মানে এক ধরনের বিতর্ক তুলছে এবং বিতর্ক তোলার চেষ্টা করছে। হ্যাঁ, তো দেখেন আমি বলি কি যে যেটা ভাই বললেন যেটা যে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা এখন পর্যন্ত ক্ষুণ্ণ হয় নাই, কিন্তু আমি এটা বলবো যে ইলেকশন কমিশন তার উপর যে দায়িত্ব পড়ছে সে দায়িত্ব পুরোপুরি পালন করছে না। আমি একটু বলি, দেখেন সেটা কিভাবে স্যার? আমি বলছি যে তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশন মানে টোটালি এম্পাওয়ার্ড হয়ে যায় আপনার ইলেকশন সংক্রান্ত যত কর্মকাণ্ড সেগুলোর ব্যাপারে, শুধুমাত্র রুটিন কাজগুলো করে সরকার তফসিল ঘোষণার পরে। তাইলে যেহেতু ইলেকশন কমিশন এখন রুটিন কি বলে যে এম্পাওয়ার্ড টু ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু রিলেটিং টু ইলেকশন, সেগুলো কিন্তু তারা করছে না। এডমিনও তার হাতে। হ্যাঁ, এডমিনও তার হাতে, রদ বদল এই সেই সব। কিন্তু দেখেন ইলেকশন কমিশন সেগুলো করছে না। কেন করছে না আমার মাথায় ধরে, যেমন একটা জিনিস আমি বলি যেটা খুব ভাইটাল, এই নির্বাচনটাকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা একেবারেই জরুরি। কিন্তু আমরা দেখতেছি ইল্লিগাল আর্মস রিকভার করার মানে ব্যাপারে ইলেকশন কমিশনের তেমন কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, ইলেকশন কমিশন তো গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবে, যে বলবে যে ইলিগাল আর্মস আছে, কারণ 5ই আগস্টের পরে অনেক থানা লুট হয়েছে, তারপরে নানাভাবে দেশে আর্মসও আসছে এবং এই কথা উঠছে যে আপনার যে সমস্ত জঙ্গি ছেড়ে দেওয়া হয়েছিল তারা আর্মড হচ্ছে, আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সোকল বিপ্লবী সংগঠন ছিল তাদেরকে ইলেকশনে ব্যবহার করার জন্য তারা আর্মসের ব্যবহার করবে। তারপরে যারা সমাজের আছে না কতগুলো একটা 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 বিপুল সংখ্যক লোক আছে বা যুবক আছে যারা আপনার নানা রকম হিনিয়াস কর্মকাণ্ডে নিযুক্ত থাকে। হ্যাঁ, এবং আন্ডারগ্রাউন্ড যেটাকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড যেটাকে বলা হয়, তা আন্ডারওয়ার্ল্ডের যে সন্ত্রাসীরা তাদেরকে যে নির্বাচনে ব্যবহার করা হবে না এটা তো গ্যারান্টি নাই, যে কোনো দল করতে পারে এটা, তাই না? তো সো ইললিগাল আর্মস রিকভার করা এটা একেবারে ক্রাইং নিড। হ্যাঁ, এটা করতেই হবে, এটা করতেই হবে। দেখেন এখনই কিন্তু অনেক ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেটেড হচ্ছে, যেমন ধরেন যে স্বেচ্ছাসেবক দল গতকাল রাতে যে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিল উত্তরের মুসাব্বির, তারপরে আগুন লাগতেছে, তারপরে বিস্ফোরণ হচ্ছে, তারপরে ফরিদপুর মুন্সিগঞ্জ দুটি জায়গায় আজকেও একটি ঘটনা ঘটছে। তারপর ধরেন আরেকটা যেমন ধরেন ওই যে থানায় গিয়ে হুমকি দামকি দেওয়া হয়েছে না থানায় গিয়ে, কোন থানায়, শায়েস্তাগঞ্জ নাকি, হুমকি দেওয়া হচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে থানায় গিয়ে যখন আপনি হুমকি দামকি দেওয়ার পরেও যখন আপনাকে আইনের আশ্রয় নেওয়া যাচ্ছে না, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই। হ্যাঁ, তো আবার ধরেন যে সুরভির কথা বলি, হ্যাঁ ঠিক আছে, তার একটা ভালো ভূমিকা ছিল 5ই আগস্টের পরে, তো তাকে জামিন মঞ্জুর হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তারপরে আবার তাকে উইদিন সাম আওয়ার্স তার জামিন হয়ে গেল। প্রথম কথা, কেনই বা জামিন মঞ্জুর করা হলো, রিমান্ড মঞ্জুর করা হলো, কেনই বা তার বেল দেওয়া হলো, এইটা দিস ইজ ডিসগ্রেসফুল টু লুক অ্যাট, এটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, আপনি আইন কতটা ব্যত্যয় ঘটছে সেটা হচ্ছে বড় কথা, এটা ডিসগ্রেসফুল, এটা, তাই না? এবং অনেকে তো বলতেছে যে এই একটা মবের মাধ্যমে তার জামিন হয়েছে, অনলাইন মব, এখন একটা নতুন চালু হয়েছে কিন্তু অনলাইন মব, আগে তো ফিজিক্যাল মব ছিল। হ্যাঁ, এখন অনলাইনে নানা রকম থ্রেট করা হচ্ছে, নানা রকমই করা হচ্ছে, তারপরে যাদেরকে থ্রেট করা হচ্ছে তারা কাবু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফলে দিস সিনারিও, এগুলো তো আপনার ইলেকশনের জন্য ফেভারেবল না। হ্যাঁ, তো ফলে আপনার ইলেকশন কমিশনকে অ্যাক্ট করতে হবে, ইলেকশন কমিশনের নিরপেক্ষতা ভঙ্গ হয় নাই, দ্যাট ইজ নট এনাফ কোয়ালিটি অফ ইলেকশন কমিশন। হ্যাঁ, ইলেকশন কমিশন হ্যাজ টু ডু মোর দ্যান দ্যাট। হ্যাঁ, এটাই আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের একটা মিটিং ছিল, কারণ আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হোল্ডার এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, কারণ আমাদের আন্ডারে কয়েক লক্ষ শিক্ষক যারা আছেন তারা কিন্তু প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে সেখানে কাজ করবেন। সেখানে আমরা ওনাদেরকে এই কথাটা বলছি যে কারো বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে, যেমন জামাত যেটা বলছে, আজকে জামাত বলছে, কালকে এনসিপি বলবে, এনসিপি অলরেডি হাসনাত তো বলছেই, তো যদি কারোর বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে
তাহলে এটা খুব অ্যাক্টিভলি খুব শর্ট টাইমের ভিতরে এটা অ্যাড্রেস করা। আর মাহবুব ভাই যেটা বললেন এটা তো সবাই জানে, যে কোনো সংসদ নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে একটা আপনার, এবং এটা তো বলা হয়েছিল, কমিটমেন্ট করা ছিল যে আপনার এই যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। সে চলছে তো অবৈধ অস্ত্র উদ্ধার করা চলছে, কিন্তু মাহবুব ভাইয়ের মতো এই নামি দামি সাংবাদিক ওনার নজরে পড়ছে না, নাহলে উনি বলতেন না এটা, যে এটা তার মানে এটা নজরে পড়ার, কয়েকটি ঘটনা শুধু উদ্বেগ বাড়িয়েছে, এটা সত্যি। নজরে পড়ার মতো অবস্থায় ওইটাকে আপনাকে এই যে ড্রাইভটা দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সচেতন। আমি এখনো মনে করি না যে আইনশৃঙ্খলা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা না। এবং আগামী নির্বাচনটা যে খুব একটা সুখকর হবে সেটাও আমি মনে করছি না। সহিংস হয়ে উঠতে পারে। যে দলটা ক্ষমতার বাইরে চলে গিয়েছে সে যে চুপচাপ বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নেই। আজকে আমার দেশ পত্রিকাতে একটা নিউজ আসছে, আবার দেখছেন যে কোনো কোনো জায়গাতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং সমাজের ভিতরে শুধু ভালো মানুষ থাকবে তা না, খারাপ মানুষও আছে, যেটা তাই না? এবং খারাপ মানুষরা তো বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে কাজ করে। এখানে তো শুধুমাত্র ওই সারফেস একটা আছে ড্রামা, ব্যাক স্টেজ ড্রামা একটা বড় আছে, ব্যাক স্টেজ ড্রামা দুই ধরনের, একটা সামনে একটা পিছনে, এবং অনেক ধরনের ডিপ স্টেটের খেলা আছে, অনেক কিছু আছে। ওইগুলো তো সব নিয়ন্ত্রণ করা দায় হলো আমি এই প্রসঙ্গে আসবো। মাহবুব ভাই যেটা বলছিলেন এর মধ্যে আমি একটু বলতে চাচ্ছিলাম যে প্রশাসনের রদবদল যেটা আসলে জামাত দাবি করেছে বা অন্য দল দাবি করবে সামনে করতে পারেন স্যার বলছিলেন, আবার আপনি বলছেন রদবদল হওয়াটা জরুরি দরকার ছিল কিছু জায়গায় যেহেতু নির্বাচন সামনে, এইতে করে নির্বাচনে কোনো নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কিনা এই রদবদলগুলো আসলে? শুনেন, রদবদলের কথা কম সময় কিন্তু শুনেন, আপনি দেখেন, আমি একটা টক শোতে বলছিলাম, এই যে আমরা ট্যাগ দিই না, ট্যাগ দিই, এটা বিএনপি, এটা জামাত, এটা আওয়ামী লীগ। দেখেন, আমি একটা টক শোতে বলছিলাম, আমরা ইচ্ছা করলে সব সরকারি কর্মচারীকে স্বৈরাচারের দোষর বানাইতে, মানে প্রমাণ করতে পারবো। কিভাবে জানেন? শুধু বলবো যে 5ই আগস্ট অপরাহ্ন পর্যন্ত কোনো সরকারি কর্মচারী কিন্তু পদত্যাগ করে নাই। মানে কি? মানে দে ওয়ান্টেড দ্যাট দিস গভর্নমেন্ট শুড কন্টিনিউ, তাই না? মানে 14ই জুলাইয়ের পর থেকে তো কিলিং হয়েছে, তাই না? তাই তো তারা রিজাইন করে নাই। রিজাইন করে মানে কি? তারা মনে করছে যে না, এই অবস্থা তো সরকার ফাংশন করা উচিত, তারা রিজাইন করতো। তাহলে যেহেতু নোবডি রিজাইন, তো সবাই স্বৈরাচারের দোষর। আপনি ইচ্ছা করে সবাইকে বানাইতে পারেন, বলতে পারেন। সুতরাং এই যে এগুলি করে না, মানে আপনি যদি ওইটা কি বলে ঠক বাঁচতে যদি গা উজাড় করে দেন, আপনি তো রুল করবেন কিভাবে? আপনি রুল করবেন কিভাবে? আপনি সবাইকে বলতেছেন তো এটা স্পয়েল সিস্টেম না আমেরিকার মতো। হ্যাঁ, সেই আপনার তো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যে ব্যুরোক্রেসি, আমাদের ব্যুরোক্রেসি। সেই আপনি বলতেছেন এই পুলিশ স্বৈরাচারের দোষর, এই পুলিশ বিএনপি, এই পুলিশ জামাত, এই আমরা, এই অমুক তমুক, এই যে ট্যাগিংটা না, এইটা হয় কি, আপনার ব্যুরোক্রেসি বলেন, তারপরে পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারা সবসময় থ্রেটেন থাকবে, সবসময় ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে। তারা ফাংশন করতে পারবে না সবসময়। যেটা আমরা 15 মাস ধরে দেখছি, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রেখে আপনি কিভাবে আমলাতন্ত্র বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন তাদেরকে প্রপারলি অ্যাক্ট করাইতে পারবেন? আপনি যে পুলিশের মরাল আজ পর্যন্ত রিগেইন করতে পারলেন না, কি কারণে? তারা সবসময় ভয়ের সংস্কৃতিতে আছে। হ্যাঁ, সবসময় ভয়ের সংস্কৃতি। কখন কে বলে যে এই পুলিশ জুলাই আন্দোলনের সময় এতজন লোক মেরে ফেলছিল, হ্যাঁ, এই যে গুলিবিদ্ধ হয়েছিল এই পুলিশের নির্দেশে হয়েছে, সে সবসময় ভয়ের সংস্কৃতির মধ্যে আছে। সুতরাং এগুলির ঊর্ধ্বে উঠতে হবে। হয়েছে তো ভাই, 16 মাস তো হয়েছে, এনাফ ইজ এনাফ। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, এখন তো রুল অফ লটা এস্টাবলিশ করতে হবে আপনাকে। দেখেন, মব কিন্তু যায় নাই, বলছিলেন একটু আগে। হ্যাঁ, মব কিন্তু যায় নাই। আপনার মাঝখানে কয়েকদিন কমছিল, একটু স্তীমিত হয়েছে, আবার হ্যাঁ, এই মব আপনার আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হবে, হতে পারে। হ্যাঁ, আপনি যদি এই মবক্রেসি দূর না করেন। এখন মবক্রেসিকে যদি দূর করতে হয়, তাইলে তো আপনাকে পুলিশকে অ্যাক্টিভেট করতে হবে, প্রয়োজনে আর্মিকে অ্যাক্টিভেটেড করতে হবে। হ্যাঁ, যদি মবক্রেসি দূর করতে হয়, তা আপনি তো কিছুই করছেন না। এইটা সরকার এত নির্বিকার। বা যারা এই সম্পর্কে বলা দরকার তারাও মুখ চুপ করে আছে। যেমন যারা সিভিল সোসাইটির মেম্বার, যারা অনেকেই ভয়ে আসছেন না টকশোতে, যাদের কথাবার্তা ম্যাটার করে, অথবা তারা ব্র্যান্ডিং হয়ে যাওয়ার ভয়ে তারা সামনে আসছেন না। সামনে আসতে হবে। মুখের কথার অতিরিক্ত বাস্তবে কি এমন কোনো মানে দেখছেন কোনো অ্যাকশন বা কোনো কর্মকাণ্ড যেটা মনে হইতে পারে যে সমাজে শৃঙ্খলা ফেরানোর জন্য একটা চেষ্টা? শুধু মুখের কথা। যেমন
এই যেমন এই যে চিফ ইলেকশন কমিশন বলছে পাতানো খেলার নির্বাচন হতে দেওয়া হবে জি, না। আজকে এইটা বলেছে। শুনেন, এইটা কোনো এটা মুখ দিয়ে বললে হবে না আচ্ছা, শুধু। গেল। বিশ্বাস করবে কি হবে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইভেন শফিকুল আলম সাহেব বলতেছেন যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, অ্যাকশনে। এগুলো তো মুখের কথা, তাই না? তা আপনি তো বাস্তবে কোনো অ্যাকশন দেখতেছি না, আমরা বাস্তবে কোনো অ্যাকশন দেখতেছি না। হ্যাঁ, এবং মানুষ খুন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং আমি তো আই ডাউট যে ধরেন যে আগামীতে হয়তো এমনও হইতে পারে যে আরো 2-4-5 জন এরকম না না, আক্রমণে- আপনাকে আমি যে কথাটা বললাম মাহবুব ভাই, যে এটা ইতিহাসের অন্যতম, না হলেই ভালো হয়, কিন্তু একটা অন্যতম সহিংস নির্বাচনও হতে পারে। every এবং possibility, every এখনই possibility। এভরি পসিবিলিটি, কারণ এখানে বিগ স্টেক হোল্ডার যারা ছিল তাদের অনেকেই নাই মানে কিন্তু একদম সমাজ থেকে নাই হয়ে গেছে, উধাও হয়ে গেছে তা না, কিন্তু সমাজের ভিতরেই তারা আছে। এই জন্য যে কথাটা বলছিলাম যে ইলেকশন কমিশনকে যদি শক্ত রোল প্লে করতে না পারেন, এবং এখনই কিন্তু সময়, নির্বাচনের বাকি আছে কয় সপ্তাহ, আপনার আমরা 1 মাস 4 সপ্তাহ 4 সপ্তাহ প্লাস। তাহলে এই সময়ের ভিতরে যদি নির্বাচন কমিশনের ভিজিবল যদি না হয় এবং তার অ্যাক্টিভিটি যদি শক্ত হচ্ছেন সেটা যদি না হয়, প্রত্যেকদিন পত্রিকাতে নিউজ আসা দরকার ছিল যে অস্ত্র উদ্ধার বিভিন্ন জায়গাতে। এখন শুধু রাস্তাতে মুভ করলে তো হবে না, রাস্তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে মুভমেন্ট বেড়ে গেছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু মুভ করলে তো হবে না, না, ধরতে তো হবে। না, একটা জিনিস দেখেন ভাই, মানে মব করলেই যদি আপনার ওই ছেড়ে দিতে বাধ্য হয় সরকার, এটা কোন মানে আইন আর কি? হ্যাঁ, মব করলেই বাস যে মাহবুব ভাই, আমি একটু তাহলে প্রশ্নটা করি, আপনি যেটা আপনার কথা ধরে এটা বলি, সেটা হচ্ছে আপনি বলছেন যে পাতানো নির্বাচনের কথা হবে না, সিসি বলছিলেন আজকে। তো এইটাতে কেন রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হচ্ছে না বা হতে পারছে না? একটু না, রাজনৈতিক দলগুলো আপনি মাহবুব ভাই একটু- হ্যাঁ, না, এখানে একটা পারসেপশন আছে, বাতাসে কিছু কথা ঘুরছে। হ্যাঁ, সেটা হলো যে এই বিএনপির সাথে, যেহেতু বিএনপি এখন হয়ে গেছে, অপ্রতিরোধ্য হয়ে গেছে, সুতরাং বিএনপিকে ম্যানেজ করে বা বিএনপির সাথে একটা শেয়ারিং করে নির্বাচন হইতে পারে, এই ধরনের কিন্তু একটা পারসেপশন আছে। হ্যাঁ, যে যেমন ধরেন যে হয়তো জামাত, এটা সত্য আমি বলছি না, মানে বাতাসে যেটা আছে, জি। যে জামাত হয়তো বিএনপির সাথে একটা অ্যারেঞ্জমেন্টে যাইতে পারে, যে 2001 সালে যেরকম আমরা ঐকমত্যের সরকার করছিলাম, 4 দলীয় জোট, হ্যাঁ, তখন 2টা মন্ত্রী পাইছি, এবার 5টা দেন আমাদের, এতটা সিট দেন, তাইলে আমরা আসি, নাইলে নাই, এরকম একটা বাতাসে আছে। কিন্তু তারপরে ধরে যে অন্যান্য মানে কম্প্রোমাইজের ইলেকশন করার কতগুলি জিনিস কিন্তু বাতাসে আছে, সেইখান থেকে হয়তো কারণ সিইসির ভয়টা কোথায় জানেন? সিইসির ভয়টা হচ্ছে দুইটা ভয় আছে, কিন্তু আইদার ওয়ে সে বিপদে আছে। একটা হলো যদি মানে অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয়, তাইলে হবে কি, এইটা শেখ হাসিনার আমিরামি নির্বাচনের মর্যাদা পেয়ে যাবে। ঠিক আছে, আমিরামি নির্বাচন 24 সালে যেটা হয়েছে, সেই ভয় আছে। সমান্তরাল হয়ে যাবে। আবার আমিরামি যদি নির্বাচন না হয়, পৃথক যদি নির্বাচন হয়, তাহলে সহিংস হওয়ার শঙ্কা আছে, সেটাও হাসিনার প্যারালাল হয়ে যাবে, বা কেউ কেউ নির্বাচন বর্জন করার সময় ইত্যাদি। তো আইদার ওয়ে নির্বাচন কমিশন খুব শেকিতে আছে, শেকি ফিল করছে, হ্যাঁ, যে কি হবে। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট হইলে আমিরামি হয়ে যাচ্ছে, অ্যারেঞ্জমেন্ট না হইলে সহিংসতা হবে, ম্যানিপুলেটেড হবে, আর ম্যানিপুলেটেড ইলেকশন হইলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা বিতর্কিত হবে। এটা হ্যাঁ, তখন হবে কি, আরে হাসিনার আমলে যে ইলেকশন হয়েছে এটা তো একই জিনিস। হ্যাঁ, তো ফলে ওই মানে আগের ইলেকশন কমিশনের মতো দায় নিতে হবে তাকে। হ্যাঁ, কারণ আমরা তো কতগুলি জিনিস এক্সাম্পল সেট করছি যে যদি আপনি অন্যায় করেন, দুর্নীতি করেন, তাইলে ওই সরকার পতনের পর তার বিচার হয়। করছি না আমরা? ইলেকশন কমিশনের গলা জুতার মালা না কি পড়াইছি না আমরা চিফ ইলেকশন কমিশনের, তাই না? যে বাজে দৃষ্টান্ত দেখেছে। এগুলি তো আছে। তো ফলে এগুলি তাদের সামনে আছে। তো তারা চাচ্ছে যে কোনোভাবেই বিতর্কিত হওয়া যাবে না। ফলে এই যে এইসব বলতেছে যে পাতানো নির্বাচন হবে না, ইলেকশন ভালো হবে, ইতিহাসে বাস্তবে কি সেটা দেখবো আমরা? কি মানে পাতানো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না, বা না। আমিরামি নির্বাচন হবে না? না, আমি বলেন আপনি। আমি জি, এখানে আপনি বলেন স্যার। আমি বলি, ওই যে বললাম না যে রাজনৈতিক দলগুলো মানে কি, সব রাজনৈতিক দল তো মনে করছে না সেটা, বা সব রাজনৈতিক দল তো মনে করছে না যে প্রশাসন এই যে বায়াস হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো মানে এখানে প্রধানত দুইটা বড় শক্তি, একটা হলো জামাত এবং তার অ্যালায়েন্স, আর একটা হলো বিএনপি। তো বিএনপি বা অন্যান্য সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো মনে করছে না যে এখানে কোনো ধরনের প্রভাব
হতে পারে। যদি তারা মনে করতো যে কোনো ধরনের প্রভাব হতে পারে তাহলে তো ঘরে বসে থাকতো চুপচাপ। তারা যে নির্বাচনী প্রক্রিয়ায় গিয়েছে এবং যেভাবে তারা সারা দেশে তাদের প্রার্থী নির্বাচন করেছে, যেভাবে সারা দেশে তাদের কাজ শুরু হয়েছে এবং প্রার্থীদের ভিতরে যে ধরনের কম্পিটিশন, 150-র উপরে তাদের স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে আছে, হ্যাঁ এখনও দাঁড়িয়ে আছে, একটা হিউজ কম্পিটিশনের ভিতরে তো তারা তো এটা সহজভাবে নেয় নাই, টুক ইট এজ এ চ্যালেঞ্জ। আমি একটু বলি আমি বলি আপনি শুনেন, এই নির্বাচনের নানা রকম সংকট তৈরি হতে পারে। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তারাও কিন্তু এক ধরনের সংকট তৈরি করতে পারে, হ্যাঁ। এবং আমরা বিগত কতগুলি নির্বাচন দেখছি বিদ্রোহী প্রার্থী কিভাবে আওয়ামী লীগের এবং বিএনপির দুইটা দলের জন্য মারাত্মক কি বলে যে সমস্যা তৈরি করছে, পাঁচটা চলে আসছে। এবং একটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে, গ্রাসরুট লেভেলে কিন্তু হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, আওয়ামী লীগ আমলও ছিল না। যদি গ্রাসরুট লেভেলে নিয়ন্ত্রণ থাকতো তাহলে 2018 সালের নির্বাচনে পাঁচটা সিট পায় না বিএনপি। কারণ এই হাসিনা নিশ্চয়ই বিএনপি যদি 40-50টা সিট পাইতো নিশ্চয়ই অখুশি হইতেন না। হ্যাঁ, অনেক কথা ভাসছিল যে তাদেরকে আরো বেশি সিট দেওয়ার একটা ইচ্ছা চিন্তা ছিল, কিন্তু হয়তো আওয়ামী লীগের হাইকমান্ডের এটা ছিল ইচ্ছা, কিন্তু গ্রাসরুট লেভেলে ওরা দিতে দেয় নাই। সবাই মনে করছে, সবাই মনে করছে যে আমাকে জিততে হবে। মূল কথাটা যেটা ভাই যেটা বলছিলেন আগে, যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসার পরে, উনি আসার আগে এক ধরনের ডিসকোর্স ছিল, এক ধরনের মানুষের আশা প্রত্যাশা ছিল, অনেকে মনে মনে অনেক কিছু মন কলা খেয়েছেন। উনি আসার পরে ওই ডিসকোর্সটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে পাল্লা ভারী হয়ে গেছে আপনার। এটা স্বাভাবিক, এটা বড় বৃহত্তম রাজনৈতিক দল দেশের। আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করার মতো একমাত্র দল তো সেই। তো এই যে মনোবেদনা, এটা তো একটা বড় বিষয়। তো এই মনোবেদনা থেকে যে আমার একটা আশা করতেই পারে, যারা নির্বাচন করে সে বলতেই পারে আমি সিট পাবো অনেক, আমি জিতবো, সেটা করতে পারে। কিন্তু বাস্তবতা কী জিনিস, বাস্তবতা এবং 300টা সিটের যদি আমি ডেমোগ্রাফিক কম্পোজিশন আমি যদি অ্যানালিসিস করি, তাদের সেখানকার ক্যান্ডিডেটদের অবস্থান যদি আমরা অ্যানালিসিস করি, 300টা সিটের ক্যান্ডিডেটদের অবস্থান যদি অ্যানালিসিস করি, তাদের পপুলারিটি যদি আমরা দেখি, মেজার করি, তার সেই ক্ষমতা সেখানে যেটা এক্সারসাইজ করছে যুগ যুগ ধরে, 1-2 দিন ধরে না, চট করে বেশি আসে কোনো লোক না, এরা তো 20-30-40 বছর ধরে রাজনীতি করতেছে। আমি যেটা বলছিলাম সেই জায়গাটাতে আপনি যদি দেখেন, শুনেন সেই জায়গাটা আমি বলি, সেই জায়গাটাতে যদি আপনি দেখেন তাহলে কেউ এটাকে সহজভাবে নেয় নাই। যেটা আপনাকে বড় রাজনৈতিক দল বিএনপি সহজভাবে নেয় নাই, তারা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আমাকে এখানে জায়গাটাতে পাশ করতে হবে। স্যার, আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি জাতীয় নির্বাচনের কথা যখন বলছেন তখন আমরা কিন্তু বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন দেখেছি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া ফলাফল কিন্তু একটি দলের সমর্থিত সংগঠনের দিকে বা প্রার্থীদের দিকে গিয়েছে। সেটা কীভাবে দেখেন এবং সেটা কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? কোনো প্রভাব ফেলবে না। কেন প্রভাব ফেলবে না? বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি এবং আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের, এবং জাতীয় নির্বাচন হলো সম্পূর্ণ আরেকটা ডিসকোর্স, সম্পূর্ণ আরেকটা বয়ান। বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এক ধরনের পলিটিক্স কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এক ধরনের ইগো কাজ করে। ঠিক আছে, তোমরা এই ধরনের রাজনীতি করো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এক ধরনের এই কাজ করে। এবং গত 15-16 বছরে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে যারা রাজনীতিতে জয়েন করেছিল বাচ্চারা, ছেলেমেয়েরা, তারা কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তারা সব প্রোগ্রেসিভ পলিটিক্স করে, ছাত্রলীগ করে জয়েন করেছিল, কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু জামাত অথবা শিবিরের কর্মী ছিল, এটা প্রমাণিত। আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে এত শিবির তো দেখি নাই, বা জগন্নাথ ইউনিভার্সিটিতে এত শিবির দেখি নাই। তাহলে এটা হলো একটা ইগো, মানে ইগো ফাইট। ছাত্রদল বা বিএনপি ছিল না ওনারা কেউ? ছাত্রদল বিএনপি ওই স্ট্র্যাটেজিটা নিতে পারে নাই। আপনাকে মনে রাখতে হবে জামাতকে সহজভাবে নেওয়া যাবে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, সে সিরিয়াস বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে সে কাজ করে। সে শুরু থেকেই সে তার জন্মলগ্ন থেকেই, ওই লাহোরে যখন তার জন্ম হয়েছে তখন থেকেই সে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। তার স্ট্র্যাটেজি ছিল যে আমি ঢুকে যাব ওইখানে, আমি প্রগ্রেসিভ বাহিরে দেখিয়ে আমি ঢুকবো ওই জায়গাটাতে, এই যে ছাত্রলীগে ঢুকবো, সময় মতো আমি সুবল যেটা দেওয়া দরকার সেটা তারা দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচনগুলো যেগুলো হয়েছে, সেখানে যে শিবির পাশ করেছে, স্বাভাবিক, সেটারই একটা রিফ্লেকশন আপনি দেখতে পাচ্ছেন, কারণ প্রচুর সংখ্যক ছেলে মেয়ে তো সেখানে ছিল।
এবং এখানে খুব মানে কি হয়েছে, রিগিং হয়েছে এমন কিছু না, বা খুব হাইলি ইনফ্লুয়েন্স করছে কেউ তাও না, ওই তাদের সমর্থকরাই আছে সেখানে। তারা ওই আর কিছু কিছু সুইং ভোটার আছে যে ক্যান্ডিডেট দেখে ভোট দিচ্ছে, যে ক্যান্ডিডেটটা কে ভালো ক্যান্ডিডেট দেখে স্যার আমাদের কাছে প্রায় সময় শেষ। এখানে একটু মাহবুব বলি, ভাইকে যাবো আমি একটু। কিন্তু এইটা আমি শেষ করে দিই, এইটা মাহবুব ভাই একটু বলুন। এটা জাতীয় পর্যায়ে রাজনীতিতে বা নির্বাচনে জাতীয় নির্বাচনের রাজনীতি যারা বুঝে, ইলেকটোরাল পলিটিক্স যারা বুঝে, 300 সিটের ইলেকটোরাল পলিটিক্স যারা বুঝে, তারা খুব ভালো করে জানে যে কত পার্সেন্ট ভোট কার কোথায় কি আছে। জি মাহবুব ভাই আপনি একটু বলে নিন। 10 সেকেন্ড বলি একটা। এই যে জগন্নাথে যে জিতলো না শিবির, এটা কিন্তু ভালো হয়েছে, এটা সাপে বর হয়েছে। এই রেজাল্টের পরে কিন্তু জামাত মনে করতে পারে আমরা যেহেতু তারেক রহমান আসার পরেও এই রেজাল্ট হয়েছে, সুতরাং বোধহয় আমাদের পপুলারিটি আছে এবং তারা হয়তো তেমন আর সমস্যা করবে না। এটা কিন্তু ভালো হয়েছে, আমি মনে করি সাপে বর হয়েছে। আর দেখেন ডাকসু বা এই যে অন্য ইউনিভার্সিটি যে ছাত্র সংসদ নির্বাচন, এইটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। যেমন একটা উদাহরণ দিই, 79-এর ডাকসু নির্বাচন আমরা দিচ্ছিলাম, ভিপি মান্না হয়েছিল, 80-তে আমরা দিচ্ছি, 81-এ আমরা দিচ্ছি, মানে লেফটিস্টে লাভ হয়েছে। আমরা তো ভোটের রাজনীতিতে জিরো, ভোটের রাজনীতিতে মানে জাতীয় সংসদের ভোটের জিরো, অথচ ডাকসু সব আমরা মানে কনজিকিউটিভ 3টা টার্মে আমরা ইয়ে করছি, মানে জিতছি আর কি। হ্যাঁ, তো ফলে এইটা মানে জাতীয় নির্বাচনটা ভিন্ন জিনিস, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। মাহবুব ভাই ছোট করে একটা প্রশ্ন উত্তর দেন, সেটা হচ্ছে যে আপনার যে হলফনামা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিলের সময়, সেই এই হলফনামার বিষয়টা একটা বাস্তবতা কতটুকু হলফনামা আপনি বলতে গেলে আমাকে 5 মিনিট দিতে হবে, একেবারে ছোট না তাহলে পরের টার্মে আসি, 30 সেকেন্ড আছে আমার কাছে। না পরের ইসে আসি। নির্বাচনের চ্যালেঞ্জগুলি কি আছে ছোট করে যদি বলেন একটা। না আমি বলছি হলফনামাটা আপনি ব্রেকে যাচ্ছেন না এখন? না আমাদের শেষ পর্যায়ে একদম শেষ। ও দেখেন তাহলে শর্টই বলি, দেখেন আমি 3টা সেকেন্ড আছে। তাহলে হবে না। হলফনামা নির্বাচনে খরচের লিমিট এবং পাচারকৃত টাকা ফেরত আনার প্রতিশ্রুতি, 3টাই আমার কাছে ফার্স, মিনিংলেস এবং এগুলোর কোনো মানে নাই, এগুলোর কোনো মানে নাই। এগুলি ব্যাখ্যা করতে গেলে আমি ব্যাখ্যা করতে পারি। জি ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, দুইজন অতিথিকে আমার ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।